কৃষি নিয়ে যে রিপোর্টিং এবং নিজেরা ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করে এবং তারা যে উপসম্পাদকীয়গুলো ছাপায় সেখানে সবসময় কিছু না কিছু গবেষণামূলক তথ্য থাকে এবং দেশের কৃষিটাকে রক্ষা করার একটা চেষ্টা তাদের মধ্যে আছে। এক সময় আমি নিজেও সেখানে লিখতাম এবং ক্রিটিক্যালি লিখতাম, তো সেটা সুযোগ আমি বণিক বার্তায় পেয়েছি। অন্য পত্রিকা সবসময় সেই সুযোগ দেয়নি, এটাও বলতে চাই, সেটা একটা ব্যাপার আছে। আমরা এই সম্মেলনটা আসলে যেটা নামকরণ করা হয়েছে আমার খুব পছন্দ হয়েছে, সেটা হলো কৃষি খাদ্য নিরাপত্তা প্রাণ প্রকৃতির সম্মেলন। আমার মনে হয় যে এই কথাটাকে আমি একটু জোর দিয়ে বলতে চাই যে খাদ্যের কথা বলবো, কৃষকের কথা বলবো, আর প্রাণ প্রকৃতির কথা বলবো না বা ভুলে যাব, সেটা কিন্তু আসলে হবে না। কারণ আমাকে কৃষককে বাঁচাতে হলেও প্রাণ প্রকৃতিকে রক্ষা করতে হবে। খাদ্য আসলেই যদি আমি চাই তাহলে সেটাও আসবে প্রাণ প্রকৃতি থেকে। কারণ আমরা যেটা আপনারা অনেকে বলেছেন, আমার সাথে হয়তো একটু দ্বিমত হবে, যে আধুনিকভাবে উৎপাদন বাড়ানোর চেষ্টা করা বা করা, সেটাতে আমাদেরকে দেখতে হবে যে সংঘাতটা কোথায়। যদি সংঘাতটা আমার প্রাণ প্রকৃতির ধ্বংস করে যদি আমি খাদ্য উৎপাদন খুবই বাড়ায়ও ফেলি, সেটা খাদ্য হবে কি? সেটা তো একটা শিল্পপণ্য। খাদ্যকে আমরা শিল্পপণ্যে যদি রূপান্তরিত করি তাহলে সেটা খাদ্য থাকবে না এবং সেখানে এক সময় কৃষকও থাকবে না। তা আমি সেদিক থেকে আসি। প্রথমে আমার রেলিভেন্সটাই নিয়ে আসি। যখন কৃষি খাদ্য নিরাপত্তা নিয়ে কথা বলছি, তো কৃষি একসময় কিন্তু কৃষির অধীনেই কিন্তু মৎস্য প্রাণী সম্পদ ছিল এবং কৃষক বলতে আমরা বোঝাই আসলে যখন একজন কৃষক সত্যিকার অর্থে কৃষক বলি, তার কিন্তু গরু আছে, ছাগল আছে, হাঁস মুরগি আছে, এমনকি একটা পুকুর আছে যেখানে সে মাছ চাষ করে, সব মিলিয়ে কিন্তু একটা কৃষক। এখন এটাকে আলাদা হয়ে গেছে এবং এটা আলাদা হয়ে গেছে। এখন ধান উৎপাদনের কৃষক আলাদা হয়ে গেছে এবং কৃষিতেও ভাগ হয়ে গেছে। ধান উৎপাদনের কৃষক আলাদা, সবজি উৎপাদনের কৃষক আলাদা, তারপরে এগুলি করতে করতে এমন পর্যায়ে গেছে যে সব খণ্ডিত একটা ব্যবস্থা হয়ে গেছে। সেটার কারণে কিন্তু অনেক কিছু হচ্ছে না। এবং আমি আরও সমস্যায় পড়ি যখন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কথা বলি। আমি একটু নিজেদের মন্ত্রণালয়ের ব্যাপারে একটু বোঝাতে চাই যে এটা কত গুরুত্বপূর্ণ। আপনারা খাদ্য নিরাপত্তার কথা বলবেন, অথচ শুধু মনে হয় যে ধান গম ছাড়া অন্যগুলো খাদ্য না। আপনি কি ভাত শুধু ভাত খান? ভাতের সাথে ঠিক আছে সবজি টবজি খান, কিন্তু মাছ মাংস দুধ ডিম ছাড়া কি খাদ্য হয়? কিন্তু আমি দেখি কোনো আলোচনার মধ্যে সেটা থাকে না। খাদ্য নিরাপত্তার আলোচনার মধ্যে মৎস্য প্রাণী সম্পদের কথা খুব কম থাকে। আমরা কিন্তু ধরেন এই যে প্রাণ প্রকৃতি যদি আসলে আমরা রক্ষা করি, মৎস্যের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে বাংলাদেশে যে আসলে এফএওরি একটা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে আভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে যে মাছ উৎপাদন তো না, ওটা আসলে আহরণ হয়। তাহলে উন্মুক্ত জলাশয়ে তার হলো হাওর বাওর বা আমার নদী নালাতে যে মাছ হয়, সেটাতে কিন্তু বাংলাদেশ ভারতের পরে কিন্তু দ্বিতীয় স্থানে আছে পৃথিবীতে। অথচ এই হাড় বাওরকে কিন্তু আমরা টিকতে দিচ্ছি না, নানাভাবে নদী নালা ধ্বংস করছে। মাছ চাষের ক্ষেত্র এগিয়ে গেছে, সেটা আছে। এদিকে ধরেন প্রাণী সম্পদের মধ্যেও যেটা আমি বলবো যে আমরা যদিও লাইভস্টকের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে বিদেশি জাত আনছি, কিন্তু আমাদের ফজলুল হক ভূঁইয়া ভাই বলে গেলেন যে এখনও সেই আমাদের যে স্থানীয় জাতের গরু ছাগল সেগুলোরই কিন্তু কদর বেশি এবং সেগুলো কিন্তু ডিজিজ রেজিস্ট্যান্ট এবং সেগুলি পালন কিন্তু অনেক সহজ, এখনও কিন্তু সেগুলি আছে। এবং প্রাণীজ যে আমিষের চাহিদা
এখনও কিন্তু আমরা সেটা মেটাতে পারছি এই দেশীয় উৎপাদনের মাধ্যমে। এবং আমার কাছে যেটা এই মন্ত্রণালয়ের আসার পরে যে শব্দটা শুনে আমি খুব হতাম, একটু চিন্তিত হতাম, সেটা হলো আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। এখন এআই বলতে ওখানে বসলে এআই শুনি, আপনারা হয়তো এআই বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বোঝেন, কিন্তু আসলে এআই কিন্তু এক পর্যায়ে শুধু আর্টিফিশিয়াল ইনসেমিনেশন ছিল। এবং আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করতে গিয়ে আমরা যে কতখানি উপকার পেয়েছে সেটার পরে এখন আমার মনে হয় দেখার সময় এসছে যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করার পরের কনসিকুয়েন্সগুলো সবসময় অত ভালো হয়নি এবং অনেকগুলো সমস্যা দেখা দিচ্ছে। আরেকটা জায়গায় আমি একটু বলতে চাই যে এখন যখন আলাদাই হয়ে গেছে, কৃষি আর প্রাণী সম্পদ যখন আলাদা হয়ে গেছে, সেখানে আমাদের সংঘাত আছে। এই সংঘাতটা কিন্তু খুবই গুরুতর সংঘাত। একটা হলো যে যখন নাকি আমি মৎস্য খাতকে রক্ষা করতে চাচ্ছি, বিশেষ করে আমাদের যে জলাশয়গুলোকে রক্ষা করতে চাচ্ছি, তখন কৃষিতে ব্যবহৃত কীটনাশকের কারণে আমাদের মাছ মারা যাচ্ছে। এখন আমাকে বলতে হবে যে আপনাকে হাওরের কীটনাশক ব্যবহার করা যাবে না। হাওরের মাছ কিন্তু আমাদের দেশের জন্য একটা বিশাল একটা উৎস, মাছ পাওয়ার উৎস। সেখানে আবার বোরো ধানের চাষ করে, যেটাও আবার কিন্তু বোরো ধানের একটা মেজরিটি হাওরেই করা হয়, তো সেখানে আবার কীটনাশক ব্যবহার করে যখন নাকি পরে বর্ষাকাল আসে তখন কিন্তু ওই কীটনাশক আমাদের মাছের মধ্যে চলে যায়। আমরা মনে করি যে এখানে একটা নীতি গ্রহণ করা দরকার যে কিছু কিছু ক্ষেত্রে মাছকে রক্ষা করতে হলে আমার সেখানে কীটনাশক ব্যবহার নিয়ন্ত্রণ করতেই হবে, এখানে কোনো উপায় নেই। আরেকটা হলো যে একইভাবে কৃষিতে শ্রমিক বাঁচাতে গিয়ে, শ্রমিকের খরচ বাঁচাতে গিয়ে আগাছা নাশক ব্যবহার করা হয়। তার মানে আগাছা না করে ওষুধ দিয়ে দিলাম, সেটাকে গ্রামের কৃষকরা ঘাস মারা ওষুধও বলে। এইটা কিন্তু খেয়ে অনেক গরু ছাগল মারা যাচ্ছে কিংবা রোগ আক্রান্ত হচ্ছে। এবং ইদানিং চাঁপাইনবাবগঞ্জে এবং রাজশাহীতে একটা ঘটনা ঘটেছিল, সেটা আমরা প্রাণী সম্পদের ক্ষেত্রে দেখেছি যে বাঁধাকপি চাষ করেছে যে জমিতে, সেই জমির ওই বাঁধাকপি খেয়ে ছাগল মরে গেছে, গরু মরে গেছে। তার মানে কি পরিমাণ কীটনাশক ব্যবহার হচ্ছে। এখন আপনারা কিন্তু যদি মনে করেন যে আচ্ছা গরু মরছে তো আমার কি, এই বাঁধাকপি কিন্তু আমাদের জন্যই উৎপাদিত হয়েছে, এই বাঁধাকপি মানুষ খাচ্ছে। কাজেই আমরা কিন্তু এটা দেখছি না যে আমরা বাজারে ব্যাপকভাবে সবজি পাচ্ছি, বেগুন পাচ্ছি, বেগুন করতে গিয়ে আমরা কীটনাশক, হাইব্রিড বেগুন করতে গিয়ে কীটনাশক দিচ্ছি, আবার বেগুনে কীটনাশকের ব্যবহার বেশি বলে আমরা এখন জিএমও নিয়ে আসছি। এই যে নানাভাবে হচ্ছে, এটা কিন্তু আমাদেরকে এই ব্যাপারে আলোচনা করতে হবে। আমাদের দেশের খাদ্য উৎপাদন বাড়াতে হলে, খাদ্যকে নিরাপদ করতে হলে, যেটা কৃষি সচিব খুব সুন্দরভাবে বলছেন যে আমাদেরকে নিরাপদ খাদ্য, আমাদের খাদ্য নিরাপত্তা সংখ্যাগতভাবে পরিমাণগতভাবে হলে হবে না, আমাকে আসলে নিরাপদ খাদ্যটাই উৎপাদন করতে হবে। আর তাছাড়া আমি আরেকটা তথ্যের বলতে চাই, খাদ্য নিরাপত্তা কথাটাও কিন্তু একটু সমস্যা তৈরি করে। কারণ খাদ্য নিরাপত্তা দিতে গিয়ে যেটা হয় যে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে একটা সংঘাত লাগে। বাণিজ্য মন্ত্রণালয় ভাবলো যে দেশে এখন ধান উৎপাদন কম হয়েছে, আমি ভিয়েতনাম থেকে আমদানি করে ফেলবো, ভারত থেকে আমদানি করব, পেঁয়াজ আমদানি করে ফেলবো। অথচ পেঁয়াজ আমার বাংলাদেশে আমাদের কৃষকের উৎপাদন করা যায়, এবং সেটার চেষ্টা না করে আমরা বাজারকে স্থিতিশীল রাখতে গিয়ে যে আমদানি চট করে ফেলি, সেটা হয়তো নিরাপত্তা দেয়, কিন্তু কৃষকের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, কৃষক এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এটা কিন্তু কৃষকের একটা বড় একটা দিক, যে কৃষক দেখেন যে বছর ভালো ফসল হয় সে বছর কৃষকের আয় কম হয়, সে বছর কৃষক তার মূল্য পায় না। তো এই জায়গাগুলোতে আমরা হাত না দিয়ে আমরা মধ্যবিত্ত এবং যারা নাকি
শহরে মানুষ তাদের খাদ্য নিরাপত্তা দিতে গিয়ে যারা খাদ্য উৎপাদনকারী তাদের অধিকার আমরা হরণ করছি। এটা এই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ঘাটতি আছে, যেটা আমি বলবো যে একেবারেই দেখা হচ্ছে না। এজন্য আন্তর্জাতিকভাবে খাদ্য নিরাপত্তার কথাটার চাইতে যে কথাটা বেশি ব্যবহার হয় সেটা হলো খাদ্য সার্বভৌমত্ব। কারণ খাদ্য সার্বভৌমত্ব হলে কৃষকের অধিকার থাকবে খাদ্য উৎপাদনটা করার, এবং কৃষক তার প্রয়োজন মতো সেই খাদ্যটা কি ধরনের করবে সেটা তার অধিকার থাকবে। এখন হ্যাঁ, সরকার হিসেবে আমাদের দায়িত্ব আছে দেশের মানুষের খাদ্য যোগান দেয়া, কিন্তু আমি মনে করি যে এখানে কৃষি মন্ত্রণালয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, আমাদেরও দেখেন ডিমের দাম যখন বেড়ে গেছিল গত অক্টোবর মাসে, তখন আসলে আগস্ট মাসে বন্যার কারণে অনেক পোলট্রি ফার্মের ক্ষতি হওয়ার কারণে ডিম একটু সরবরাহ ঘাটতি হয়েছিল। তখন কিন্তু চট করে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হলো ডিম আমদানি করা হবে। এই ডিম আমদানি করলে যে আমাদের মৎস্য খামারিরা, ক্ষুদ্র খামারিরা যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে সেটা কিন্তু চিন্তা করা হচ্ছে না। কিছুদিন না হয় আমরা একটু কষ্ট করলাম, সেটা কিন্তু কেউ কষ্ট করতে চায় না। এখন আমার উপর চাপ আছে, বারে বারে চাপ আসে যে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, আর্জেন্টিনা তারা মাংস রপ্তানি করতে চায় এবং তারা নাকি কম দামে মাংস দেবে। তাহলে আমাদের যে লক্ষ লক্ষ খামারিরা আছে যারা গরু পালতেছে, ছাগল পালছে, তারা কিন্তু এবার দেখেন কোরবানিতে আমরা গতকাল প্রেস ব্রিফিং করেছে এবং দেখা গেছে 1,24,00,000 বেশি গরু ছাগল আমাদের রেডি আছে। আমাদের প্রায় 22 লক্ষের মতো উদ্বৃত্ত আছে। তো কাজেই কোনোভাবে আমরা আমদানির পক্ষে না, কিন্তু আমাদেরকে চাপ দেয় কোনোভাবেই না। এটা আমি মনে করি যে এটার জন্য চাপ সৃষ্টি করা হয়, সেই চাপটা কিন্তু এখন যুক্তরাষ্ট্র এবং এরা অ্যাম্বাসেডররা চলে আসে এবং তারা এসে আমাদের উপর কথা বলে। এবং আমি এটাও বলতে চাই যে ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাকশন আমরা করতে যাচ্ছি, করছিও, কিছু তো আমরা করবো, এটা আমার আপত্তি নেই, কিন্তু এটাকেও নিরাপদভাবে করতে হয়। কারণ এখানে একটা দেখেন, আমরা মানুষের খাদ্যের কথা বলি ফুড, তাই না? আর প্রাণী যখন খাদ্য হয় সেটা হয়ে যায় ফিড, এবং এটা বাংলায় কিন্তু ফিডই বলা হচ্ছে। আমি আজ পর্যন্ত মৎস্য পশু খাদ্যের কোনো বাংলা পাইনি, মানে ওটাকে ফিড হিসাবে গ্রামের মানুষও কিন্তু ফিডই বলে। এবং এই ফিডটা কি, ফিডের যে উপাদান সেগুলো কিন্তু সবকে নিরাপদ, এবং সেগুলোর জন্য যে সয়াবিন আমদানি করা হয়, যেগুলো অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট আমদানি করা হয় বা কিংবা ফিড আকারে আমদানি হয়ে আসে, সেটাও কি আমাদের জন্য নিরাপদ? আমি একটু উদাহরণ দেই। পাবনা থেকে একটা তথ্য পেলাম যে এবার যে এপ্রিল মাসে খুব গরম পড়েছিল, তখন কিন্তু অনেক চাষ করা মানে পুকুরে মাছ মারা যাচ্ছিল এবং রোগে আক্রান্ত হচ্ছিল। জানা গেল যে যেই মাছগুলোতে বিশেষ করে একটু সস্তা দামে ফিড তারা খাইয়েছে এবং বিশেষ করে ট্যানারি থেকে তৈরি করা যে ফিড খাইয়েছে, সেই মাছগুলো বেশি আক্রান্ত হয়েছে। এখন এটা বলেন যে এগুলোতে নিয়ন্ত্রণ কারা করবে? এগুলো তো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। সেজন্য আপনারা এখানে যারা ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আসছেন, কোম্পানির পক্ষ থেকে আসছেন, আপনাদেরকে আমরা স্বাগত জানাই, কিন্তু আমি অনুরোধ করি দয়া করে এখানে মুনাফাকে প্রাধান্য না দিয়ে, মুনাফার জন্য আপনারা করছেন আমি মানি, কিন্তু মুনাফাকে প্রাধান্য না দিয়ে দেশের মানুষের খাদ্যের যোগানের প্রাধান্য আপনাদেরকে দিতে হবে। এখানে আমাদের নিয়ন্ত্রণ দরকার, এটাতে অবশ্যই আমাদেরকে নিয়ন্ত্রণ আনতে হবে। আমি দেখছি যে অনেক জায়গায় কিন্তু অলিগোপলিস্টিক কন্ট্রোল আছে, ফিডের ক্ষেত্রে আছে, মুরগির বাচ্চার ক্ষেত্রে আছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যে খামারি বললেন, আমি আপনার সাথে একদম একমত যে বাচ্চা পেতে ছোট ছোট খামারিরা অনেক বেশি দামে কিনতে হয়, কিন্তু এই বাচ্চার দামটাকে নিয়ন্ত্রণ করে কয়েকটি কোম্পানি।
এবং কয়েকটি কোম্পানির নিয়ন্ত্রণে ফিডও থাকে, কয়েকটি কোম্পানির নিয়ন্ত্রণে ওষুধও থাকে। এই সব কিছু নিয়ন্ত্রণের কারণে পোলট্রি ছোট ছোট খামারিরা অনেক সমস্যার মধ্যে আছে। আমি আপনারা যারা মাটির উর্বরতার কথা বলেছেন তাদেরকে বলবো যে মাটির উর্বরতা তো নষ্ট আমরা করছি আধুনিক কৃষির নামে, যেমন বেশি রাসায়নিক সারের ব্যবহারের কারণেও কিন্তু হচ্ছে, তামাক চাষ করে মাটির উর্বরতা নষ্ট করছে। পাশাপাশি আরেকটা শব্দ আমি বলবো যে আমরা যেন মনে রাখি, পানিরও উর্বরতা আছে। পানির উর্বরতার কথা আমাদেরকে ভাবতে হবে, এবং পানির উর্বরতার উপর নির্ভর করে মাছের যে স্বাদটা আপনারা পান, সেটা কিন্তু পানির উর্বরতা, পানি থেকে যে পুষ্টিটা পান সেটা। ইলিশ মাছের যে স্বাদ বাংলাদেশের পদ্মার ইলিশে আছে, মেঘনা ইলিশে আছে, ভারতের সাথে যখন আমার একটা যুদ্ধ চলছিল ইলিশ দেবো কি দেবো না, আমি তখন বললাম আপনাদের তো গঙ্গায় ইলিশ আছে, আপনারা ওখান থেকে নেন না কেন? বলে ওটা অত স্বাদ নাই। এই স্বাদটা কিন্তু আসলে আমাদের নদীর যে পানি এবং সেই পানিতে যে পুষ্টিটা আছে, সেই পানির পুষ্টির কারণে এই স্বাদটা তৈরি হয়। এবং প্রত্যেকটা মাছেরই নির্দিষ্ট যে পুষ্টিটা, সেটা সাগরে এবং নদীর পানি, জলাশয়ের পানি, এগুলোকে দূষিত করে আমরা যে ক্ষতিটা করছি, আমরা বুঝতে পারছি না যে আমরা কি পরিমাণ নষ্ট করছি। তো কাজে এইটাতে আমি বলবো যে পানির উর্বরতাও রক্ষা করতে হবে। যে দূষণের কারণে আমরা এখানে আমাদের পরিবেশ কর্মীরা আসছেন, খুশি কবিকে দেখতে পাচ্ছি, আনু মোহাম্মদ ভাইকে দেখতে পাচ্ছি। কাজে আপনারা যেহেতু এগুলো কাজ করেছেন, আমি মনে করি যে এগুলো সাংঘাতিক জরুরি। আমরা মাছ খেলেই চলবে না, আমরা এটার রক্ষা করার জন্য কি করছি সেটা আমাদেরকে আরও বলতে হবে। কৃষিতে যান্ত্রিকীকরণের কথা বলছেন, প্রয়োজনীয় যান্ত্রিকীকরণ আমরা করব, কিন্তু যান্ত্রিকীকরণ করতে গিয়ে আমরা কোনো ক্ষতি করছি কিনা, কিংবা আমরা বেশি মানে এমনকি গবাদি পশুরও ব্যবহার এখানে কমে যাচ্ছে, আমার অনেক কিছু হচ্ছে। তো সেই যান্ত্রিকীকরণের ব্যাপারেও আমাদের মনে হয় যে নীতি থাকা দরকার। আমি আর বেশি বলবো না, একটা শুধু বলবো যে ভোক্তার স্বার্থ একদিকে দেখতে হবে, সেটা আমি মনে করি নিরাপদ খাদ্যের ক্ষেত্রে, আর কৃষকের স্বার্থে দেখতে হবে তাদের যেন নিজের উৎপাদনটা তারা ঠিকমতো করতে পারে, তারা যেন মূল্য পায় সেটা যেন করতে পারে। এবং শেষ করব যে জাতিসংঘের একটা ডিক্লারেশন আছে, UN ডিক্লারেশন অন দি রাইটস অফ পেজেন্টস অ্যান্ড আদার্স। এটা আসলে শুধু সেজন্য বলছি, খাদ্য যখন আপনারা বলেন, আমি বণিক বার্তাকে বলবো আপনারা আমাকে এনেছেন ঠিকই, কিন্তু আমার জায়গা রাখেন নাই, আপনারা শুধু কৃষি বলছেন। তো কাজে কৃষি বললে হবে না, আসলে খাদ্য উৎপাদক বলতে আমরা কিন্তু কৃষক এবং অন্যান্য যেমন গরু ছাগল পালনকারী, মৎস্য উৎপাদনকারী, মৎস্যজীবী, সবার অধিকার রক্ষা করা, সবার ন্যায্যতা রক্ষা করা, এটা আমরা যেন করতে পারি। তো আমি শেষ একটা মন্তব্য করব, এটাও বণিক বার্তার প্রতি আমার একটা অভিযোগ আকারে। আজকের এখানে এরকম একটা প্রাণ প্রকৃতি সম্মেলন, খাদ্যের কথা বলছি, কিন্তু উপস্থিতির ক্ষেত্রে দেখেন নারীর উপস্থিতি একেবারে না, কম। নারী ছাড়া আপনারা কি করে খাদ্যের কথা বলবেন, কি করে প্রাণ প্রকৃতির কথা বলবেন, কি করে? হ্যাঁ, কোথায় আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, নারীরা একটু দাঁড়ান, তাহলে নারীরা একটু দাঁড়ান, আমি কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, যদি নারীরা বেশি সংখ্যাগতভাবে বেশি যদি থেকে থাকে তাহলে খুব ভালো। আর এরপর থেকে আমি আরেকটু বেশি দেখতে চাইবো, এটা আমার একটা বিশেষ চাহিদা। আমার চোখের সমস্যা হয়, এটাই আমি খালি বলতে চাই। আমি যদি সামনে নারী যথেষ্ট না দেখি, এটা আমার মনে হয় যে
ঘাটতি থাকে, যেই ঘাটতিটা আসলে আমাদের পূরণ করা দরকার। কারণ আমরা যদি সত্যিকার অর্থে কথা বলতে চাই তাহলে সবাইকে নিয়ে কথা বলতে হবে। ধন্যবাদ।